আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধারাবাহিক আলোচনার আজকে চতুর্থ পর্ব। এই চতুর্থ পর্বের আগে কিছু কথা বলে নেই, যে আগের বিষয়গুলো একটু স্মরণ করাই দিতে চাই, একটু মনে করাই দিতে চাই। সেটা হলো যে আমাদের শিক্ষক ও ক্যারিয়ারের যে ধারাবাহিক আলোচনা চলতেছিল, তার প্রথম পয়েন্ট ছিল হলো, যেহেতু কয়েকটা পয়েন্টে আলোচনা করতেছি, তার প্রথম পয়েন্ট ছিল শিক্ষকতায় পেশাদারিত্ব। এর উপরে 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে। আর এরপরের অধ্যায় হলো 2 নম্বর অধ্যায় হলো ছাত্রদের মনোযোগ আকর্ষণ করার কৌশল। এ ব্যাপারে ছাত্রদের মনোযোগ আকর্ষণ করার কৌশল, এর উপরে 5টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। 3 নম্বর ছাত্রদের মন বুঝে শেখানোর অভিজ্ঞতা অর্জন করা। এ বিষয়ের উপরে 5টা পয়েন্ট আলোচনা করা হয়েছে। তা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ছাত্রদের শেখানো সহজ করার পদ্ধতি, তথা ছাত্রদেরকে আমরা কীভাবে সহজে শিখাতে পারি এই পদ্ধতি নিয়ে আলোচনা। অর্থাৎ কোন পদ্ধতি অবলম্বন করলে, কোন পদ্ধতি গ্রহণ করলে ছাত্রদের শেখানো সহজ হবে, সেই পদ্ধতি নিয়ে কিছু কথা আলোচনা করব। তো ছাত্রদের শেখানোর পদ্ধতি, ছাত্রদের শেখানো সহজ করার কিছু পদ্ধতি আছে, কিছু কৌশল আছে, যে কৌশলগুলো অবলম্বন করলে আমি শিক্ষক হিসেবে আমার ছাত্রকে আমি সহজেই পড়া বুঝাইতে পারবো, শেখাইতে পারবো। তার 1 নম্বর হলো চিত্র ব্যবহার করা। চিত্র ব্যবহার করার প্রক্রিয়া বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আছে, আবার অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নাই। চিত্র ব্যবহার করার একটা পদ্ধতি হলো মনিটরিং বোর্ড। অর্থাৎ আমরা যে বোর্ডে লিখি, একটা ডিজিটাল বোর্ড অনেক জায়গায় আছে। ডিজিটাল বোর্ড বলতে বোঝানো হয় হলো যে বোর্ডটা মনিটর সিস্টেম, মনিটর পদ্ধতিতে। অর্থাৎ এক কথায় সেটা মনিটর, ওর মধ্যে ভিডিও দেখা যায়, আবার ওর মধ্যে বোর্ড বানায় দেখাও যায়। সেটাকে ডিজিটাল বোর্ড বা মনিটর বোর্ড বলা হয়। ওই মনিটর বোর্ডের মাধ্যমে এগুলো করা যায়, চিত্র ব্যবহার করা যায়। অথবা অ্যানালগ পদ্ধতিতে কিছু চিত্র ব্যবহার করে, কিছু চিত্র ঝুলিয়ে দিয়ে ওগুলো দেখানোর মাধ্যমে ছাত্রকে আমরা শিখাতে পারি। এই পদ্ধতিও আমরা অবলম্বন করতে পারি। তো চিত্র ব্যবহার করার ক্ষেত্রে কিছু উপকরণ আছে, এই উপকরণগুলো ব্যবহার করা যেতে পারে। 1 নম্বর চার্ট, গ্রাফ এবং ম্যাপ। ম্যাপ বিভিন্ন কাজে লাগবে, আবার বিশ্বের ম্যাপ, দেশের ম্যাপ, আবার ইসলামী ইতিহাসের ম্যাপ। এখান থেকে অনেক কিছু আমাদের শেখার বিষয় আছে, আমাদের ছাত্রদের শেখানোর বিষয় আছে। এই বিশ্ব ম্যাপ থেকে বা দেশের ম্যাপ থেকে, বাংলাদেশের প্রশাসনিক ম্যাপ আছে, বিভিন্ন রকমের ম্যাপ তৈরি করা আছে। ম্যাপগুলো দেখে, মানচিত্রগুলো দেখে আমরা ছাত্রদেরকে অনেক কিছু শিখাতে পারি। ইসলামী ইতিহাসের ম্যাপ থেকে আমরা ছাত্রদেরকে অনেক কিছু শিখাতে পারি। 2 নম্বর হলো ইনফোগ্রাফিক্স ব্যবহার করা। 3 নম্বর চিত্র আঁকা, বোর্ডে অথবা ডিজিটাল মাধ্যমে। বোর্ডের মধ্যে অথবা ডিজিটাল মাধ্যমে কোনো চিত্র অঙ্কন করে ছাত্রদেরকে বোঝানো। এ প্রক্রিয়াও গ্রহণ করা যেতে পারে। আমাদের কাছে যেহেতু বোর্ড আছে, বোর্ডের মধ্যে কোনো চিত্র অঙ্কন করে, কোনো চিত্র আঁকায়া আমরা ছাত্রদেরকে পড়া সহজভাবে বুঝাইতে পারি। তার মধ্যে আরেকটা হলো ভিডিও ক্লিপ দেখানো। কিছু ভিডিও ক্লিপ, এখন যেহেতু আমাদের অধিকাংশ শিক্ষকদের হাতে মোবাইল আছে, প্রয়োজনীয় কিছু ভিডিও ক্লিপ, সংক্ষিপ্ত একটা ভিডিও ক্লিপ যদি প্রয়োজনে দেখানো যায়, এটা দেখানো যাইতে পারে। ছাত্রদের পড়া বোঝানোর জন্য একটা ভিডিও ক্লিপ দেখানো যেতে পারে, এটা কোনো দোষের বিষয় না। যেমন
আমি ছাত্রদেরকে জ্যামিতি পড়াবো, গণিতের ক্লাসে জ্যামিতির অধ্যায় যখন আসে জ্যামিতি পড়াইতে যায় আমাকে চিত্র ব্যবহার করতে হয়। ত্রিভুজ, কখনো চতুর্ভুজ, আবার বর্গাকৃতি, এগুলো অঙ্কন করা, বোর্ডে আঁকা, এগুলো আঁকায় ছাত্রদেরকে বোঝানো, ত্রিভুজ আঁকায় বোঝানো, চতুর্ভুজ আঁকিয়ে বোঝানো, আবার বর্গাকৃতি আঁকিয়ে বোঝানো। ভৌগোলিক পাঠে বিশ্ব মানচিত্র ব্যবহার করা। আবার ইতিহাস ও ভূগোল যখন আমি পড়াবো, ইতিহাস ভূগোল পড়ানোর ক্ষেত্রে বিশ্বের মানচিত্র ব্যবহার করে ঐতিহাসিক জায়গাগুলো, ঐতিহাসিক স্থানগুলো দেখাবো যে এইখানে এই স্থানে এই ঘটনাটা ঘটছিল অমুক সালে, সাল এত আর জায়গার নাম এই, একদম সরাসরি ম্যাপের মধ্যে যদি দেখানো যায় তাহলে ছাত্রদের অনেকগুলো পড়া বুঝে আসে, ছাত্রদের পড়া বুঝে আসে। তো এক্ষেত্রে কিছু টিপস হলো, কিছু পরামর্শ হলো যে ছবিতে পাঠের অংশ বানানো, অর্থাৎ কোনো একটা ছবিকে পাঠের অংশ বানানো। যদি ছবিকে পাঠের অংশ বানায় যদি ছাত্রকে যদি পড়া বোঝানো যায় তাহলে ছবিকে পাঠের অংশ বানানো যাইতেই পারে, অবশ্যই যেতে পারে ছবিকে পাঠের অংশ বানানো। শুধু সাজসজ্জা না, মানে ছবি লাগায় শুধু আমি রুম সাজসজ্জা করলাম, উদ্দেশ্য আমার এটা থাকবে না, বরং রুম সাজানোর উদ্দেশ্য হলো ছাত্রকে শেখানো। যেরকম এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে এটা করে থাকে, শিশু শ্রেণীর ক্লাসরুমে, প্লে নার্সারির ক্লাসরুমে বা ক্লাস 1-এর রুমে এ সমস্ত চিত্র আঁকানো হয়, দেয়ালের মধ্যে চিত্র আঁকিয়ে ছাত্রদের পড়া সহজ করার জন্য, সহজে বোঝানোর জন্য করা হয়। এটা করা যেতে পারে, এটা ইতিবাচক করা যেতে পারে। আবার আরেকটা পদ্ধতি আছে যে ছাত্রদেরকে চিত্র আঁকতে বলা, ছাত্রদেরকে কোনো একটা ছবি আঁকাইতে বলা, তাদের খাতায় বা তাদের ব্যবহৃত সিলেটে কোনো একটা ছবি আঁকতে বলা, নির্দিষ্ট একটা ছবি দিয়ে বলা যে তুমি এই ছবি আঁকো, তুমি ত্রিভুজ আঁকো, তুমি চতুর্ভুজ আঁকো, তুমি বর্গাকৃতি আঁকো, এবং বলা ছাত্রদেরকে দিয়ে ছবি আঁকানো। আচ্ছা, এগুলোর প্রথম পয়েন্টের এতগুলো কথা। তবে 2 নম্বর কথা হলো বাস্তব উদাহরণ দেওয়া, রিয়েল লাইফ এক্সাম্পল, বাস্তব কিছু উদাহরণ পেশ করা ছাত্রদের সঙ্গে। কোনো একটা পড়া বোঝানোর ক্ষেত্রে বাস্তব উদাহরণ পেশ করা। আমি ইতিহাস পড়াই, ভূগোল পড়াই, সমাজবিজ্ঞান যাই পড়াই না কেন, কিছু কিছু বিষয় আছে যে সমস্ত বিষয়গুলো একটু জটিল হয়ে যায়, এগুলো উদাহরণ দিয়ে বুঝাইতে হয়। যেগুলা উদাহরণ দিয়ে বুঝাইতে গেলে সেগুলো বাস্তব জীবনের কিছু উদাহরণ পেশ করা, যেগুলো আমাদের সচরাচর চোখের সামনে ঘটে, এরকম কিছু উদাহরণ ছাত্রের সামনে পেশ করলে ছাত্ররা তাড়াতাড়ি সহজে পড়া বুঝতে পারে। গণিতের অনুপাতে শিখতে বলা, গণিতের অনুপাতে শেখা। যেমন একটা অঙ্ক, কঠিন একটা অঙ্ক যদি হয়, এই অঙ্ককে সহজ করার জন্য কোনো একটা উদাহরণ পেশ করা। যেমন একটা উদাহরণ হলো যে 1 কেজি চাউলের দাম যদি 70 টাকা হয় তাহলে 5 কেজি চাউলের দাম কত, এই একটা প্রশ্ন। এই প্রশ্নটা বুঝাইতে গিয়ে আমার যা করার দরকার হয় সেটাই আমি করতে হবে। আমাকে প্রয়োজনীয় উদাহরণ, বিভিন্ন উদাহরণ পেশ করে ছাত্রকে অঙ্ক বুঝাইতে হবে। এটা আমার কাজ, আমার দায়িত্ব, আমাকে বুঝাইতে হবে। আবার বিজ্ঞান বইয়ের মধ্যে বিভিন্ন সময় শহরের বায়ু দূষণ সম্পর্কে, এলাকার মধ্যে বায়ু দূষণ সম্পর্কে, কি কি কারণে বায়ু দূষণ হয়, এই সমস্ত বিষয়গুলো বোঝানোর জন্য রাস্তাঘাটে চলাচলের গাড়ির ধোঁয়া এর একটা কারণ আছে, ওগুলো গাড়ির ধোঁয়ার কথা আমরা বলবো। আমরা বাস্তবের কিছু উদাহরণ আমরা পেশ করব। যেহেতু রাস্তাঘাটের সাথে আমাদের মাদ্রাসা বা ছাত্রদের বাড়ির রাস্তার সামনে ছাত্ররা সচরাচর গাড়ি দেখে এই গাড়ির ধোঁয়ার কথা বলা, যে গাড়ির ধোঁয়ার কারণে বায়ু দূষণ হয়, এরকম কিছু উদাহরণ পেশ করা। আর ইংরেজি সাবজেক্ট যদি হয়, ইংলিশ সাবজেক্ট যদি হয়, তাহলে টেন্স যখন আমি পড়াবো, তথা কাল যখন আমি পড়াবো, কাল অধ্যায়, টেন্স অধ্যায় যখন আমি পড়াবো, এটা উদাহরণ
এগুলো বুঝাইতে গিয়ে বাস্তব কিছু উদাহরণ, বাস্তব অভিজ্ঞতার উপর কিছু উদাহরণ পেশ করা টেন্স বোঝানোর জন্য। 3 নম্বর হলো অনুশীলন। অনুশীলন প্র্যাকটিস অ্যাক্টিভিটি, প্র্যাকটিস অ্যান্ড অ্যাক্টিভিটি। ছাত্রদের দিয়ে কিছু প্র্যাকটিস করানো, ছাত্রদের দিয়ে কিছু অনুশীলন করানো। শুধু আমি পড়াই দিলাম এটা না, ছাত্রদের কাছ থেকে পড়া আদায় করার জন্য কিছু অনুশীলনী ছাত্রদের কাছ থেকে নেওয়া, ছাত্রদের কাছ থেকে কিছু অনুশীলনী নিতে হবে। কিছু অনুশীলনী বা কিছু ছাত্রদের দ্বারা কিছু অনুশীলন করা, কিছু লেখানো, কিছু পড়ানো, কিছু বুঝাইতে বলা, এ সম্পর্কে আমাকে কিছু উদাহরণ আমাকে ছাত্রদের কাছ থেকে আদায় করে দিতে হবে। ওয়ার্কশিট দেওয়া, প্রশ্ন উত্তর দেওয়া, খাতা কলমে কোনো কাজ দেওয়া, রোল প্লে করানো, তাদের দ্বারা ডায়ালগ মুখস্থ করানো, কোনো ডায়ালগ উপস্থাপন করতে পারা, লেখানো, বিভিন্ন উদাহরণ হতে পারে। আচ্ছা, আবার গণিতের উদাহরণ, গণিতের কিছু সমস্যা সমাধানের জন্য 10টি কাজ দেওয়া বা 5টি কাজ দেওয়া, ছাত্রদের যে কয়েকটা নিতে পারে ওই কয়েকটা হিসেবে কিছু কাজ ছাত্রকে দেওয়া, কিছু কাজ দেওয়া ছাত্রকে। গেম ভিত্তিক শেখানো 4 নম্বর পয়েন্ট হলো গেম ভিত্তিক শেখানো, মানে খেলতে খেলতে জানতে শেখা। মানে খেলাটা যেন খেলার মধ্যে সীমাবদ্ধ না থাকে, আমাদের খেলাটা যেন এরকম হয় যে খেলতে খেলতে জানতে শিখবে, ছাত্ররা শিখবে, খেলার মধ্যে থেকে কিছু শিখবে, এরকম কিছু খেলা আমাদের রাখা, যাতে করে খেলতে খেলতে জানতে শিখে, জানতে পারে, শিখতে পারে। আনন্দ দেওয়া, শুধু আনন্দদায়ক যেন না হয়, প্রতিযোগিতামূলক যেন না হয়, এর মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, যে ছাত্ররা যেন খেলতে খেলতে এর মধ্যে থেকে যেন শিখতে পারে। কুইজ দেওয়া, ফ্ল্যাশ কার্ড গেম দেওয়া, কুইজ দেওয়া, মাঝে মাঝে ছাত্রদের একটু কুইজ দেওয়া, মাঝে মাঝে আবার ফ্ল্যাশ কার্ড গেম দেওয়া, শব্দযুক্ত ওয়ার্ড পাজল, এরকম কিছু গেম ছাত্রদের মাঝে দেওয়া, যাতে করে এ সমস্ত গেমের মাধ্যমে, খেলার মাধ্যমে ছাত্ররা শিখতে পারে। যেমন বাংলা শব্দ অর্থ শেখানোর জন্য কিছু মেস দ্য ওয়ার্ড শেখানো, শেখানো। মেস দ্য ওয়ার্ড মানে কিছু শব্দ মিলানো, একটা শব্দের সাথে আর একটা শব্দ মিলানো তৈরি করা, বাক্য তৈরি করা, এরকম কিছু খেলা ছাত্রদের মধ্যে দেওয়া যেতে পারে। আর ইংরেজি স্পেলিং শেখানোর জন্য স্পেলিং বে কন্টেস্ট ছাত্রদেরকে দেওয়া। আবার আরেকটা বিষয় আছে, ইতিহাসের ক্লাসে টাইমলাইন রেস গেমকে ছাত্রদের মাঝে উপস্থাপন করতে পারে। ঘটনার সঠিক ক্রম সাজাতে পারে। ইতিহাসের ক্লাসে টাইমলাইন রেস গেম, এখন ইতিহাসের ক্লাসের মধ্যে যেহেতু ইতিহাস অনেক ঘটনা, পূর্বের অনেক ঘটনা থাকে, সাল উল্লেখ করা থাকে, ওগুলো যদি আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে যদি আমরা শেখাই, পয়েন্ট ধরে যদি আমরা শিখিয়ে দিই, তাহলে এটা ছাত্রদের জন্য অনেক বড় উপকার হতে পারে। এর জন্য শুধু গেম খেলার মধ্যে আবার সীমাবদ্ধ না থেকে মাঝে মাঝে ছাত্রদেরকে পুরস্কৃত করা, যেটা আগেও বলছি, আগের ভিডিওর মধ্যে বলছি আমি, যে ছাত্রদেরকে কিছু কিছু পুরস্কৃত করা, কিছু কিছু পুরস্কার দেওয়া হোক, পুরস্কারটা ছোট, 5 টাকা দামের পুরস্কার হোক, 10 টাকা দামের হোক, কিছু পুরস্কার দিলে ছাত্রদের আগ্রহ বাড়বে। আবার খেলাটাকে শেখার অংশ হিসেবে ব্যবহার করা, শুধু বিনোদন নয়, শুধু বিনোদনের মধ্যে যেন না থাকে, খেলাটা শেখার অংশ হিসেবে গ্রহণ করা। আরেকটা হলো শর্ট টেকনিক শেখানোর, আরেকটা পদ্ধতি হলো শর্ট টেকনিক। অনেক সময় শিক্ষার্থীদের মনে রাখতে কষ্ট হয়, এই কারণে ছাত্রদের কিছু পড়া আছে, ছাত্রদের মনে রাখতে পারে না, মনে রাখা কষ্টকর হয়ে যায়। এজন্য ছাত্রদের কিছু ছোট ছোট কিছু সূত্র শিখিয়ে দেওয়া, যে সূত্রগুলো শেখার কারণে সে পড়া মুখস্থ রাখতে পারবে,
যেমন ছোট ছোট শব্দ বা ছোট ছোট মনে রাখার কৌশল, মনে রাখার কৌশল কী করবে, এরা শিক্ষক নিজের থেকে ছাত্রকে দিতে হবে, ছোট ছোট শব্দ দিতে হবে, কয়েকটা শব্দ দিয়ে তাকে মুখস্থ করাই দিতে হবে, আবার মনে রাখার কিছু কৌশল বলে দিতে হবে যে এই কাজ করলে পড়াগুলো মনে থাকবে। এটা শিক্ষক, প্রত্যেকটা শিক্ষক তার নিজের পক্ষ থেকে এগুলো উপস্থাপনা করবে। আবার কিছু ছড়া মুখস্থ করতে দেওয়া, গ্রামার মুখস্থ করতে দেওয়া, গ্রামারের কিছু কিছু গুরুত্বপূর্ণ ছোট ছোট কিছু কাজ দেওয়া, অল্প অল্প করে পড়া দেওয়া। এখানে সারসংক্ষেপ কিছু টিপস বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে, সেটা আমি পড়ে শুনে গেছি। 1 নম্বর হলো চিত্র। কৌশলের 1 নম্বর হলো কৌশলের 1 নম্বর হলো চিত্র। এই চিত্র দ্বারা উপকার কী হবে? চোখে দেখে শেখা সহজ। চিত্র চোখে দেখে শেখা সহজ। আর চিত্রটা কীভাবে করবো? ছবির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে অথবা ডায়াগ্রামের মাধ্যমে, ডায়াগ্রাম ব্যবহার করে, ছবি ব্যবহার করে বা ভিডিও ব্যবহার করে ছাত্রকে শেখাবো। উদাহরণ কীভাবে দেব? বাস্তবতা বুঝে কিছু উদাহরণ পেশ করা, জীবন ঘনিষ্ঠ পরিস্থিতি সামনে রেখে কিছু উদাহরণ পেশ করা। আর অনুশীলন কীভাবে করব? অনুশীলন একটা কৌশল হলো অনুশীলন। তো অনুশীলন কীভাবে করব? অনুশীলনের উপকার প্রয়োগ ক্ষমতা বাড়বে। অনুশীলন করলে প্রয়োগ ক্ষমতা বাড়বে। এটা কীভাবে করব? প্রশ্নের মাধ্যমে, রোল প্লের মাধ্যমে, একে অপরকে প্রশ্ন করার মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা অনুশীলন করব। আর একটা কৌশল হলো গেম তথা খেলা। গেমের উপকারিতা কি? মনোযোগ ধরে রাখে। তো কীভাবে করবো গেমটা? কুইজের মাধ্যমে, ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে আমরা গেম দেব, কুইজের মাধ্যমে গেম দেব। আর একটা হলো শর্ট টেকনিক কৌশল, আর একটা কৌশল হলো শর্ট টেকনিক। তো শর্ট টেকনিকের উপকারিতা কি? মনে রাখা সহজ। শর্ট টেকনিকের উপকার হলো মনে রাখা সহজ হয়, আর উপকার হলো মনে রাখা সহজ হবে। কীভাবে করবো? ছড়ার মাধ্যমে, সূত্রের মাধ্যমে, আর হলো মেমোনিকের মাধ্যমে আমরা শর্ট টেকনিক আমরা গ্রহণ করব। এতগুলো কৌশল আমরা গ্রহণ করব। আর একটা বিষয় হলো শিক্ষা তখনই ফলপ্রসূ হবে, শিক্ষাটা বা শিখানো, ছাত্রকে শেখানো তখনই ফলপ্রসূ হবে, তখনই ফলদায়ক হবে যখন তাকে শিক্ষার্থীর মনে রাখতে পারবে। আমার পড়ানোটা শিক্ষার্থী বুঝতে পারবে, ধরে রাখতে পারবে। চিত্রের মাধ্যমে, গেমের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে, শর্ট টেকনিকের মাধ্যমে জটিল বিষয়ে সহজে বোঝানো যায়। একঘেয়ে পারতাম না, একঘেয়ে শুধু পারতাম না, শুধু পড়াইতেছি এরকম না। মাঝে মাঝে কিছু পদ্ধতি অবলম্বন করা আর আমার জন্য জরুরি। কৌশলগতভাবে পড়াগুলোই কৌশলগতভাবে শেখানোর মাধ্যমে কৌশলের মাধ্যমে শেখাতে হবে। তাহলে আমার শিক্ষকতার জীবন আনন্দময় হয়ে উঠবে, কার্যকর হয়ে উঠবে, ফলদায়ক হবে ইনশাআল্লাহ। আশা করি সকলেই বুঝতে পারছেন। তাহলে আজকের আলোচনার মূল বিষয় ছিল হলো, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল হলো শেখানো সংস্কার ও কৌশল। ছাত্রকে আমি কীভাবে শেখাবো, কীভাবে সহজ করে শেখাবো, এই একটা কৌশল অবলম্বন করা। তো এখানে কয়েকটা পয়েন্ট ব্যবহার করছি। 1 নম্বর হলো চিত্র ব্যবহার করা, 2 নম্বর হলো বাস্তব কিছু উদাহরণ পেশ করা, 3 নম্বর হলো অনুশীলনের মাধ্যমে শেখানো, 4 নম্বর হলো গেম ভিত্তিক শেখানো, 5 নম্বর হলো শর্ট টেকনিকের মাধ্যমে শেখানো। এই 5টা কৌশল, 5টা পদ্ধতি শেখানো সহজ করার 5টা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি ইনশাআল্লাহ। তাহলে 5টা পদ্ধতি অবলম্বন করে যদি আমি ছাত্রকে শেখাই, তাহলে ছাত্রদের শেখানো সহজ হয়ে যাবে, ছাত্ররা বুঝবে, সহজে বুঝবে। আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওর জন্য আমরা অপেক্ষা করতে থাকবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।